প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের দ্বিতীয় বর্ষের ফেজ ইকুইলিব্রিয়ার সর্বশেষ ক্লাস অর্থাৎ ষষ্ঠ ক্লাসটি নিব। আজকে খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ আমাদের যে ক্লাসগুলো চলছিল সেখানে কলিগেটিভ প্রপার্টিজ এর থার্মোডাইনামিক যে ডেরিভেশন সেটা নিয়ে আলোচনা চলছিল। সেরকমই আজকে আমরা দেখব যে ভ্যান হপের লঘু দ্রবণ তত্ত্ব বা ভ্যান হপস থিওরি অফ ডাইলিউট সলিউশন এবং এটার যে থার্মোডাইনামিক ডেরিভেশন সেটি দেখব। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। চলো তাহলে আমরা শুরু করি ক্লাসটি। ভ্যান হপের লঘু দ্রবণ তত্ত্বের শুরুতে আমাদের মূলত এটি অসমোটিক চাপের সাথে ঘনমাত্রার যে সম্পর্ক সেটি নিয়ে আলোচনা করে। এজন্য আমরা শুরুতেই দেখব যে অভিস্রবণ বলতে কি বুঝি। অভিস্রবণ বা অসমোসিস একটি খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি। তোমরা সকলেই বিষয়টি জানো। আসলে অসমোসিস বলতে বোঝায় যে দুটি ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দ্রবণকে অর্ধভেদ্য পর্দা দ্বারা যদি পৃথক করা হয় তাহলে নিম্ন ঘনমাত্রা থেকে উচ্চ ঘনমাত্রার দিকে দ্রাবক অণুর প্রবাহ সম্পন্ন হবে এবং এই প্রবাহটি হবে স্বতঃস্ফূর্ত। অর্থাৎ যেখানে বেশি দ্রাবক থাকে সেই বেশি দ্রাবক অংশ থেকে উচ্চ ঘনত্ব অর্থাৎ উচ্চ ঘনত্ব দ্রব মানে সেখানে দ্রাবকের পরিমাণ কম থাকে, সেই দিকেই দ্রাবকের যে স্বতঃস্ফূর্ত চলাচল তাকেই বলা হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণ প্রক্রিয়াটি আমরা একটু অ্যানিমেশন ছবির মাধ্যমে যদি দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো, শুরুতে এখানে কি ছিল? পানি ছিল। পরে আমরা এখানে কিছু দ্রব দিলাম। এর ফলে কি হলো? এই যে আমাদের যে অর্ধভেদ্য পর্দা ছিল এর মাধ্যমে আমাদের এই দ্রাবক অণুটি দেখো এইদিকে চলে এসে এই পাশে তখন উচ্চ ঘনত্ব বিশিষ্ট দ্রব হয়ে গেল এবং এই পাশের পরিমাণটা বাড়িয়ে দিল। এই পদ্ধতি হচ্ছে মূলত অভিস্রবণ। আমরা আরো একটি ছবির মাধ্যমে দেখি। দেখো, এই যে এখানে এই যে ছোট ছোট যে নীল গোল অংশগুলো দেখা যাচ্ছে, এই এগুলো হচ্ছে ধরে নিলাম পানির অণু এবং এই যে সবুজ যে রিং গুলো দেখা যাচ্ছে এটা ধরে নিলাম সুগার মানে দ্রব। তাহলে অসমোসিস যখন শুরু হবে তখন এই যে এটা একটি পার্মিয়াবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা। তো অভিস্রবণ প্রক্রিয়ায় কি হবে? এই যে এই পাশে ছিল কম ঘনমাত্রার দ্রবণ, এই পাশে ছিল বেশি ঘনমাত্রার দ্রবণ, মানে এ পাশে ছিল দ্রাবকের পরিমাণ বেশি, এ পাশে ছিল দ্রাবকের পরিমাণ কম। তো অভিস্রবণ প্রক্রিয়ায় কি হলো? এই দ্রাবক পদার্থ স্বতঃস্ফূর্ত ভাবে এই দিকে প্রবেশ করলো এবং এই অংশের পরিমাণ বাড়িয়ে দিল। এই পদ্ধতি হলো মূলত অভিস্রবণ। আশা করি অভিস্রবণ প্রক্রিয়া তোমরা আগে থেকেই জানতে এবং বিষয়টি এখন আরো বেশি ক্লিয়ার হয়ে গেলে। আমাদের এখন মূলত জানতে হবে যে অভিস্রবণিক চাপ বা অসমোটিক প্রেসার বলতে আমরা কি বুঝি। এটা এটা গুরুত্বপূর্ণ। এটা দেখো, অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার। আমরা দেখলাম যে অভিস্রবণ প্রক্রিয়ায় কি হয়, স্বতঃস্ফূর্তভাবে দ্রাবক বেশি অংশ থেকে উচ্চ ঘনত্বের দিকে প্রবাহিত হয়। এখন তাহলে কি হয়? এক অংশের উচ্চতা কমে আরেক অংশের উচ্চতা বেড়ে যায়। এখন আমি যদি এই উচ্চতাটাকে সমান করতে চাই তাহলে কি করতে হবে? অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ করতে হবে। এজন্য আমার যে অংশের উচ্চতাটা বেড়ে গেল সেই অংশে এক ধরনের চাপ প্রয়োগ করতে হবে। আর এই চাপে মূলত অভিস্রবণিক চাপ বা অসমোটিক প্রেসার। অর্থাৎ কোন দ্রবণ ও তার বিশুদ্ধ দ্রাবককে একটি অর্ধভেদ্য পর্দা বা ঝিল্লি দ্বারা পৃথক করে রেখে দ্রবণের উপর যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় সেই পদ্ধতিকে বলা হয় অভিস্রবণিক চাপ বা অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসারকে পাই দ্বারা প্রকাশ করা হয়। দেখো, এখানে ছবির মাধ্যমে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব যে আসলে অসমোটিক প্রেসার বলতে আমরা কি বুঝি। দেখো, এখানে একদম প্রাথমিক একটা অবস্থা। আমি এই যে আমার এখানে আছে হচ্ছে পিওর ওয়াটার মানে যে বিশুদ্ধ দ্রাবক, আর এখানে আছে হচ্ছে আমার গ্লুকোজের দ্রবণ মানে পানি এবং গ্লুকোজ, আর এই হচ্ছে আমার অর্ধভেদ্য পর্দা। এখন যখন অভিস্রবণ শুরু হবে তখন কি হবে? দ্রাবক অণু যেহেতু এখানে বেশি আছে সে এই উচ্চ ঘনমাত্রার দিকে
স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়ে দেখো এই অংশের উচ্চতা কিন্তু বেড়ে গেল। তার মানে কি ইকুইলিব্রিয়াম অবস্থা বা অভিস্রবণ হওয়ার পরে আমার এই অবস্থায় ওরা স্বাভাবিকভাবে থাকবে। এখন আমরা যদি আবার পুনরায় এই দুই অংশের উচ্চতা সমান করতে চাই, তাহলে এই অংশে আমার বাইরে থেকে একটা এক্সটার্নাল প্রেসার দিতে হবে। এই যে এখানে যখন চাপ দিব তখন কিন্তু আবার এদিক থেকে দ্রাবক অণু এই পর্দা ভেদ করে এসে এই জায়গাটা আবার লেভেলটাকে সমান করে নেবে। আর এই যে প্রেসার দেয়া হলো অভিস্রবণ প্রক্রিয়াকে বন্ধ করার জন্য বা অভিস্রবণ প্রক্রিয়া পরে, এই চাপটাকেই মূলত বলা হচ্ছে অভিস্রবণিক চাপ। আর এই চাপই হচ্ছে পাই। আশা করি তোমরা অভিস্রবণিক চাপ কাকে বলে সেটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখো অসমোটিক চাপ যেটা আমরা দেখলাম, এই অসমোটিক চাপ সংক্রান্ত ভ্যান হফের সূত্র কি বলেছে। স্থির তাপমাত্রায় প্রথম সূত্র, অসমোটিক চাপ সংক্রান্ত সূত্র হচ্ছে দুইটি। স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট দ্রবণের অর্থাৎ অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রবের লঘু দ্রবণের অসমোটিক চাপ দ্রবণের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে আমরা যদি এটা গাণিতিক ভাবে দেখি, তাহলে অসমোটিক চাপ ছিল পাই, আর এটা যে দ্রবণের ক্ষেত্রে সেটা প্রযোজ্য সেটার মোলার ঘনমাত্রা হচ্ছে সি। তাহলে পাই প্রপোর্শনাল টু সি, প্রপোর্শনাল উঠে গেলে লেখা যায় পাই ইকুয়াল টু কে ইনটু সি। অবশ্যই এখানে কে একটি ধ্রুবক। এরপরে দেখো সি হচ্ছে মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা মানে কিন্তু মোল সংখ্যা ডিভাইডেড বাই যে আয়তন যেটা আর কি ভলিউম, সেটা মানেই কিন্তু হচ্ছে মোলার ঘনমাত্রা। এই যে তাহলে আমরা কি লিখতে পারি, পাই ভি, ভিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, পাই ভি ইকুয়াল টু কে ইনটু এন। খেয়াল করো, আর এখানে অবশ্যই মনে রাখবা কেও হচ্ছে ধ্রুবক আর এন কিন্তু মোল সংখ্যা, এটাও কিন্তু একটা নির্দিষ্ট মান। তার মানে পাই ভি ইকুয়াল টু ধ্রুবক সংখ্যা। দেখো এখানে এই যে পাই হচ্ছে অসমোটিক চাপ, সি হচ্ছে লঘু দ্রবণের মোলার ঘনমাত্রা, কে হচ্ছে ধ্রুবক, এন হচ্ছে মোল সংখ্যা এবং ভি হচ্ছে দ্রবণের আয়তন। তাহলে আমরা ফাইনালি পেলাম এই যে পাই ভি ইকুয়াল টু, এটা হবে একটা ধ্রুবক সংখ্যা। আর এটাই হচ্ছে প্রথম সূত্র। এবার দেখো সি ইকুয়াল টু, তাহলে এন বাই ভি হলো। এখন দেখো দ্বিতীয় সূত্রটি কি বলেছে। দ্বিতীয় সূত্রটি হচ্ছে স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট দ্রবণের অর্থাৎ অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রবের লঘু দ্রবণের অসমোটিক চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আমরা প্রথম সূত্রে দেখলাম অসমোটিক চাপ হচ্ছে মোলার ঘনমাত্রার সমানুপাতিক, আর দ্বিতীয় সূত্রটা মূলত অসমোটিক চাপ হবে তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তার মানে কি পাই প্রপোর্শনাল টু টি, তাহলে টি এখানে পরম তাপমাত্রা। আগের মতোই যদি প্রপোর্শনাল চিহ্ন উঠে যায় তাহলে এখানে একটি ধ্রুবক কে বসবে। ঠিক আছে, দেখো এখন আমরা দুটি সূত্র দেখে নিলাম। এবার আমরা দেখব যে ভ্যান হফের লঘু দ্রবণ তত্ত্বটি কি। তাহলে আগের দুটি ছিল হচ্ছে অসমোটিক চাপ সংক্রান্ত সূত্র, আর এখন দেখব ভ্যান হফের লঘু দ্রবণ তত্ত্ব, তার মানে থিওরি অফ ডাইলিউট সলিউশন। খেয়াল করো, ভ্যান হফের প্রথম সূত্র অনুযায়ী আমরা কি পেয়েছি, পাই প্রপোর্শনাল টু সি, অর্থাৎ পাই ইকুয়াল টু কে ইনটু সি, যা তোমরা আগেই দেখেছো। আবার ভ্যান হফের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা দেখেছি পাই প্রপোর্শনাল টু টি, তার মানে পাই ইকুয়াল টু কে ইনটু টি। তাহলে প্রথমটিকে আমরা দিলাম ইকুয়েশন 1 এবং দ্বিতীয়টিকে দিলাম ইকুয়েশন 2। খেয়াল করো, এখন যেহেতু এটা প্রপোর্শনালিটি সূত্র এবং আমরা জানি প্রপোর্শনাল হলে যদি ডান দিকে সবকিছু সেম থাকে তাহলে এভাবে লেখা যায়। দেখো 1 ও 2 নং সমীকরণকে আমরা সাজাতে পারি পাই প্রপোর্শনাল টু কে ইনটু সিটি, তার মানে পাই ইকুয়াল টু কে সিটি। এখন খেয়াল করো, এখানে আমরা কে এর বদলে লিখেছি আর। আর লেখার কারণ হচ্ছে এখানে খেয়াল করো, পাই ইকুয়াল টু কে ধ্রুবকের যে মান পাওয়া যায় তার গড়, মানে কে কে যদি আমরা এর মানগুলো বের করি, যে গড় মানটা পাওয়া যাবে সেটা মূলত 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তার মানে এই মানটা কি, এই মান হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান। সো আমি কে এর জায়গায় আর কে রিপ্লেস করতে পারি। এর জন্যই মূলত 3 নম্বর সমীকরণে হয়েছে পাই ইকুয়াল টু সি আর টি। এখন সি এর পরিবর্তে আমরা আগেই দেখেছি মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন লেখা যায়, পাই ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি ইনটু আরটি। এটাকে আমরা ইকুয়েশন 4 দিব। এবং আমরা কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ থেকেও জানি যে পি ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি ইনটু আরটি। তার মানে 4 নম্বর সমীকরণ হচ্ছে ভ্যান হফের লঘু দ্রবণ তত্ত্ব, আর 5 নম্বর সমীকরণ থেকে দেখা যায় যে
এই যে ভ্যান ড্র এর লঘু দ্রবণ তত্ত্বের সাথে কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণের মিল রয়েছে। দেখো 4 ও 5 নং সমীকরণ হতে দেখা যায় কোন দ্রবের n মোল টি তাপমাত্রায় ভি লিটার আয়তন দ্রবণে উপস্থিত থেকে যে অসমোটিক চাপ দেয় ওই n মোল দ্রব গ্যাসীয় অবস্থায় টি তাপমাত্রায় ভি লিটার আয়তন দখল করে একই পরিমাণ চাপ দিবে। এই হচ্ছে ভ্যান ড্র এর লঘু দ্রবণ তত্ত্ব। এখন আমরা এই লঘু দ্রবণ তত্ত্বকে দেখো, এই যে মূলত এই সমীকরণটি পাই ইকুয়াল টু সিআরটি, এটাকে আমরা দেখব কিভাবে থার্মোডাইনামিক্যালি ডিরাইভ করা যায়। খেয়াল করো, তাপগতিবিজ্ঞানের সাহায্যে ভ্যান ড্র এর লঘু দ্রবণ সূত্রের প্রতিপাদন। এই অংশটুকু অনেকটা তোমরা যে প্রথমে রাউল্টের সূত্রের একটি ক্লাস করেছিলে বাষ্পচাপের অবনমন সংক্রান্ত, ওইখানে প্রথম অংশের সাথে মূলত মিল রয়েছে। তাহলে আমরা প্রথমেই সিলিন্ডারের মতো একটি পাত্রে দ্রাবক ও দ্রবণকে অর্ধ প্রবেশ্য পর্দা দ্বারা পৃথক অবস্থায় আছে এরকম, সাম্যাবস্থায় আছে এরকম একটা অবস্থায় চিন্তা করব, এবং ধরে নিই যে দ্রাবকের বাষ্পচাপ হচ্ছে পি নট এবং দ্রবণের বাষ্পচাপ হচ্ছে পি। এবং দেখো পিস্টনের মতো যে ছবিটা দেখো, এই অংশটি থেকে এই যে আমি বললাম যে চাপ প্রয়োগ করলে দ্রবণটাকে কি করে নিয়ে আসা যায়, অর্ধবেদ্য পর্দা দ্বারা বের করে নিয়ে আসা যায়। তার মানে ওই যে তিনটা ছবি দেখলে তোমরা কিছুক্ষণ আগে, যে ইকুইলিব্রিয়াম অবস্থা, প্রথমে এটা ছিল ইনিশিয়াল অবস্থা, তারপরে অসমোসিসের কারণে এটা কি হয়ে যাবে, এই এপাশ থেকে এই অংশে দ্রাবক অণুর স্বতঃস্ফূর্ত চলাচলে এই অংশের উচ্চতাটাই বেড়ে যাবে, এবং যখন আমরা একটা এক্সটার্নাল প্রেসার এই সাইডে দিব তখন অসমোসিস প্রসেসটা বন্ধ হয়ে পুনরায় দ্রাবক অণু এপাশে চলে আসবে এবং এই হাইটটা ইকুয়াল হবে। তার মানে এখানে আমরা যখন অস্ফটিক চাপ প্রয়োগ করি এই অবস্থাকে মানে বলা হয়েছে। আচ্ছা এখন দেখো, তাহলে পি নট বাষ্পচাপ বিশিষ্ট 1 মোল দ্রাবককে পি বাষ্পচাপ বিশিষ্ট দ্রবণে যখন আমরা স্থানান্তর করে ফেললাম তখন নিট কাজ থাকবে, এবং এখানে নিট কাজ যখন হবে তখন মুক্ত শক্তির অবশ্যই হ্রাস ঘটবে। আর মুক্ত শক্তির হ্রাস ঘটা মানে কিন্তু মুক্ত শক্তির পরিমাণটাকে আমরা মাইনাস দিয়ে লিখবো। তাহলে আমাদের সমীকরণটি থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে মুক্ত শক্তির হ্রাসের যে সমীকরণ সেটি কি ছিল, দেখো W মানে কাজ ইকুয়াল টু মাইনাস ডেল জি ডিগ্রি ইকুয়াল টু মাইনাস RT লন পি নট ডিভাইড বাই পি, এটা হবে 1 নম্বর সমীকরণ। ওই দ্রাবককে অর্ধ প্রবেশ্য পর্দার ভেতর দিয়ে উভমুখী ভাবে ও অসমোটিক উপায়ে স্থানান্তর করা হলে এক্ষেত্রেও একটি কাজ হবে, এবং সেই কাজটা কি হবে বলতো, ওই যে আমি যে পরিমাণ চাপ প্রয়োগ করেছিলাম এবং যে আয়তনের উপরে প্রয়োগ করেছিলাম, এই চাপ ইনটু আয়তন পিভি, ডাব্লিউ ইকুয়াল টু কিন্তু অ্যাকচুয়ালি পিভি, কিন্তু এখানে পি আমরা লিখি নাই, কারণ হচ্ছে এখানে আমাদের পিটা হয়েছে মূলত অসমোটিক চাপ, আর অসমোটিক চাপ হচ্ছে পাই, সো ডাব্লিউ ইকুয়াল টু পাই ভি। তাহলে আমি এখানে যেহেতু আমার দ্রবণটি অতি লঘু, আমি ভি এর জায়গায় লিখবো ভি বার। এই যে পাই হচ্ছে অসমোটিক চাপ, আর ভি 1 মোল দ্রাবকের জন্য দ্রবণের আয়তন, এবং লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা ভি কে ভি বার লিখেছি। আচ্ছা এটা হচ্ছে সমীকরণ 2। তাহলে সমীকরণ 1 এও ডাব্লিউ এর মান রয়েছে, সমীকরণ 2 এও ডাব্লিউ এর মান রয়েছে। আমরা সমীকরণ 1 এবং 2 থেকে লিখতে পারি যে পাই ভি ইকুয়াল টু মাইনাস RT লন পি নট ডিভাইডেড বাই পি। এখন আমি পি নট আর পি কে একটু উল্টিয়ে দিব, তাহলে কি হয়, পাই ভি ইকুয়াল টু RT লন পি বাই পি নট। এখন খেয়াল করো, এই যে পি বাই পি নট এটাকে সাজিয়ে কি লেখা যায়, পাই ভি ইকুয়াল টু RT লন এই যে 1 মাইনাস পি নট মাইনাস পি ডিভাইড বাই পি নট। এখন দেখো লসাগু করলে আলটিমেটলি এই মানটাই আসে কাটাকাটি হয়ে, এই যে লসাগু করলে পি নট নিচে গেলে পি নট মাইনাস পি প্লাস পি হয়, তার মানে আলটিমেটলি থাকে পি বাই পি নট। তার মানে আমি এই অংশটুকুকে পি বাই পি নট কে একটু রিঅ্যারেঞ্জ করে লিখেছি। আচ্ছা এখন পাই ভি বার ইকুয়াল টু RT ইনটু পি নট মাইনাস পি ডিভাইড বাই পি নট। কারণ কি দেখো, লঘু দ্রবণের ক্ষেত্রে লন 1 মাইনাস পি নট মাইনাস পি ডিভাইড বাই পি নট ইকুইভ্যালেন্ট পি নট মাইনাস পি ডিভাইড বাই পি নট। ঠিক আছে, এখানে এটা লঘু দ্রবণের ক্ষেত্রে এই মানটা এই মানের ইকুয়াল হবে, তাই আমরা এভাবে লিখলাম। সো আমার 3 নম্বর সমীকরণটি আলটিমেটলি কি দাঁড়াবে, RT কে যদি আমি এই পাশে নিয়ে আসি, পি নট মাইনাস পি ডিভাইড বাই পি নট ইকুয়াল টু পাই ভি ডিভাইড বাই RT, এটা হবে আমার 3 নম্বর সমীকরণ। আচ্ছা এখন দেখো, বাষ্পচাপ অবনমনের ক্ষেত্রে তোমরা বিগত ক্লাস করেছো
সেখানে রাউল্টির সূত্র থেকে আমরা কি দেখেছিলাম, ফাইনালি কিন্তু আমার এরকম একটা মান এসেছিল। ওই ক্লাসটি একটু দেখে নিবা যে পি নট মাইনাস পি ডিভাইড বাই পি নট ইকুয়াল টু এন টিউ ডিভাইড বাই এন ওয়ান ইকুয়াল টু এক্স টু। এটাকে আমরা দিব হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন এখানে আমরা দেখো n1 মানে দ্রাবকের মোল সংখ্যা আর n2 মানে হচ্ছে দ্রবের মোল সংখ্যা। তাহলে এই যে প্রিভিয়াসলি যে 3 নম্বর সমীকরণ ছিল সেখানে কি ছিল, পি নট মাইনাস পি ডিভাইড বাই পি নট ইকুয়াল টু পাই ভি বার ডিভাইড বাই আরটি, ওইটা এবং 4 নম্বর সমীকরণ এটা কিন্তু সেম, এই যে বাম পাশটি সেম। সুতরাং আমরা কি লিখতে পারি, পাই ভি বার ডিভাইড বাই আরটি ইকুয়াল টু n2 ডিভাইডেড বাই n1। তাহলে আমরা একটু দেখো পাই ভি লিখতে পারি, আরটি কে পাশে নিয়ে গেলে পাই ভি ইকুয়াল টু আরটি ইনটু n2 ডিভাইডেড বাই n1। এখন আবার ক্রস গুণ করে দিলাম, n1 টাকে এপাশে নিয়ে আসলাম, n1 পাই ভি বার ইকুয়াল টু আরটি ইনটু n2। এরপরে কি হবে, আমাদের পাই ভি ইকুয়াল টু n2 আরটি। এর কারণ কি দেখো, পাই ইকুয়াল টু তাহলে n2 ডিভাইড বাই ভি আরটি, তাহলে আমাদের n1 এর এই ব্যাখ্যা, তার মানে আলটিমেটলি n2 বাই ভি মানে কিন্তু সি, আছে মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন ইকুয়াল টু মোলার ঘনমাত্রা। এখন দেখো ব্যাখ্যাটি দেখো, n1 ভি বার হলো কি, n1 মোল দ্রাবকের মোট আয়তন, তাই না? তার মানে কি যে এখানে n1 ছিল হচ্ছে আমার দ্রাবকের মোল সংখ্যা, সো এটা দ্রাবকের মোট আয়তনটা বোঝাচ্ছে। আর লঘু দ্রবণের ক্ষেত্রে এটাকে আমি মোট আয়তন বলতে পারি, আর এজন্যই আমি n1 ভি এর ভি বারের পরিবর্তে n1 ভি বারের পরিবর্তে শুধুমাত্র ভি লিখেছি। তার মানে আমার আলটিমেটলি দাঁড়ালো পাই ইকুয়াল টু সিআরটি। তাহলে পাই ইকুয়াল টু সিআরটি, এটাই কিন্তু ভ্যান এর সমীকরণ বা ভ্যান হোফের লঘু দ্রবণ তত্ত্ব। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্যালি এটাকে ডিরাইভ করা হলো। তার মানে এই সমীকরণটি লঘু দ্রবণের ক্ষেত্রে ভ্যান হোফের সমীকরণ নামে পরিচিত, যা দ্রবণের ঘনমাত্রার সাথে, এই যে দ্রবণের ঘনমাত্রার সাথে অসমোটিক চাপের সম্পর্ক প্রকাশ করে। এটা খুবই সহজ একটি সমীকরণ এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবে। এই আজকে ছিল এ পর্যন্তই। তো এরই মধ্যে দিয়ে আমাদের ফেজ ইকুইলিব্রিয়ার ক্লাসটি শেষ হলো। ফেজ ইকুইলিব্রিয়ার যে চ্যাপ্টার ছিল তোমাদের সেটি শেষ হলো। তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সবগুলো ক্লাস এখানেই ধারাবাহিকভাবে দেয়া হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।